কিরে বিন্দু, কই যাস? তোরে তো আজকাল দেখাই যায় না। থাকোস কই? পর্দা টর্দা করিস নাকি? গোধূলি লগ্ন, অথচ রক্তিম সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে মনে হচ্ছে পৃথিবীতে অন্ধকার নেমে আসছে। শোঁ শোঁ শব্দে তীব্র বাতাস বইছে, ধরনের কোলে হয়তো কালবৈশাখী ঝড় উঠবে। বন্যা বাদল খুব ভয় পায় বিন্দু। চারদিকে কেমন তাণ্ডব শুরু হয়ে গেছে। লম্বা লম্বা গাছগুলো হেলে দুলে টলছে, ক্ষেতের ফসলগুলো বাতাসে দোল খাচ্ছে। আবার কোথাও কোথাও মর্মর শব্দ, ধ্বনি তুলে মগ ডাল ভেঙে পড়ছে। কি আশ্চর্য! অথচ বৃষ্টির দেখা নেই। শুধু তীব্র বাতাস বইছে আর অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধরণী। বিন্দু মনে মনে আল্লাহকে স্মরণ করতে করতে জোর কদমে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সামনেই তার 9-এ ফাইনাল এক্সাম। তাদের বাড়ি থেকে 2টো বাড়ি রেখেই শিমুল আপার বাড়ি। প্রতিদিন বিকাল 3টায় তার কাছে পড়তে যায়। আসার সময় তো আকাশ একদমই ঠিক ছিল, সই আসেনি আজ। তাই দোয়া দরুদ পাঠ করতে করতে পায়ের জোর বাড়িয়ে হাঁটছে বাড়ির পথে। প্রতিমধ্য চেয়ারম্যানের বখাটে ছেলেকে তার সাংখ্য নিয়ে সরু সেতুর ওপর বসে থাকতে দেখে ভীতু হলো বিন্দু। মাথা নুইয়ে তড়িঘড়ি করে তাদের উপেক্ষা করে চলে যেতে চাইল। চেয়ারম্যানের ছেলে বাবু এসে 2 হাত মেলে পথ আগলে দাঁড়ালো মেয়েটির, আর উক্ত কথাগুলো বলল। বিন্দু ভীত চোখে তাকিয়ে কণ্ঠে জোর এনে শুধালো, পথ ছাড়ুন বাবু ভাই, বৃষ্টি নামবে, তার আগেই বাড়ি ফিরতে হবে আমাকে। আমরা কি এখানে বসে থাকবো নাকি? আমার প্রস্তাবের কোনো উত্তর দিলি না যে? আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস? বিন্দু মাথাটা একটু পিছিয়ে নিল। লোকটির মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে, শরীর থেকেও কেমন একটা ভোটকা ভোটকা গন্ধ ছড়াচ্ছে। এই ছেলেটি গত 6 মাস ধরে বিরক্ত করছে তাকে। দাদি আর তার ছোট্ট সংসার, মা বাবাহীন এতিম সে। লোকটিকে কড়া করে কিছু বলতেও পারছে না। তার পক্ষ থেকে রুখে দাঁড়ানোর মতো যে কেউ নেই। একটি চাচা আছে, যদিও তাকে ভালোবাসে, তবে চেয়ারম্যানের সাথে ঝামেলায় জড়ানোর ক্ষমতা তাদের নেই। গোপনে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটি, মৃদু স্বরে বলল, পথ ছাড়ুন ভাইয়া, দেখুন এইসবে আমার ইন্টারেস্ট নেই। তাছাড়া এটা প্রেম ভালোবাসার বয়স নয়। জোর করে কি প্রেম ভালোবাসা হয় বলুন? প্লিজ পথ থেকে সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে, দাদি টেনশন করবে। বাতাসে শরীরের পোশাক ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে না। মেয়েটির শরীরে জড়িয়ে আছে একখানা সাদা কালো মিশ্রিত রঙের 3 পিস। ওড়নাটা ভালো করে পেঁচিয়ে রাখা মাথায়, যেটা তীব্র বাতাসের তাণ্ডবে উড়ে যেতে চাইছে। 4টা প্রাপ্ত যুবকের সামনে বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেল বিন্দু। তড়িঘড়ি করে বাবু নামের ছেলেটি পাশ কাটিয়ে যেতে চাইল। বিন্দুকে চমকে দিয়ে হাতে কবজি টেনে ধরে বাবু। আকস্মিক এমন ঘটনায় চমকাই থমকাই বিন্দু। ছেলেটি বিন্দুর মুখের কাছে মুখ নামিয়ে বলল, বাবু। অনেক ভালো সেজেছি, সুন্দর করে বলেছিলাম, তবুও দেমাক দেখালি শালি। তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসার জন্য মরে যাচ্ছি? কি 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 আবোল তাবোল বকছেন? পথ ছাড়ুন বাবু ভাই। তোর কি মনে হয় তোকে আমি ভালোবেসে এসব করছি? তোর কোনো যোগ্যতা আছে চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার? সবই তো তোকে খাওয়ার দান্দায়। মেলা সুন্দরী আছিস তুই, তোকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে। নামের ছেলেটির কথা শুনে ঘৃণায় রি রি করে উঠল বিন্দুর ছোট্ট শরীরখানা। সে দৃঢ় রাগী কণ্ঠে বলল, পথ ছাড়ুন, পরবর্তীতে এরকমের আচরণ করলে চেয়ারম্যান আঙ্কেলের কাছে বিচার দিতে বাধ্য হব আমি। বাবু হো হো করে হেসে বলল, বড্ড কুৎসিত জঘন্য সেই হাসি। সাথে 3টি যুবকও বিচ্ছিরি কাদায় হাসতে শুরু করলো। বিন্দুর যেন ভয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বই খাতা বুকের সাথে চেপে ছুট লাগালো। মেয়েটির উদ্দেশ্য সফল হওয়ার আগেই বাবু ঝড়ের গতিতে আটকে ফেলল তাকে। কলিজা ছলকে ওঠে
বিন্দুর। আজকে বোধহয় আর বাড়ি ফেরা হবে না তার। কলঙ্কের তিলক গায়ে লাগলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওদের বিচ্ছিরি হাসি দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠে বিন্দু। সম্মানহানির ভয়ে চোখ ফেটে বেরিয়ে আসে তপ্তশ্রু। বাবু মেয়েটির হাত চেপে ধরে বলল, শুধু শুধু এনার্জি লস করছিস কেন সোনা? এনার্জি বাঁচিয়ে রাখ, নয়তো মজা পাবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন বাবু ভাই, আমি আপনার পায়ে পড়ি। আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমার দাদিটা মরে যাবে। শুধু শুধু এনার্জি লস করছিস কেন সোনা? এনার্জি বাঁচিয়ে রাখ, নয়তো মজা পাবো না। ওলে লে লে লে, কাঁদছিস কেন? আমি কি তোকে মারবো নাকি? আদরই তো করবো। এত আদর করব, দেখবি তুই নিজেই পাগল হয়ে যাবি আমার জন্য, আমার আদর পাওয়ার জন্য। কি ভাই, একা একা মাস্তি করবি? আমাদেরকেও তো একটু স্বাদ নিতে দে। বিন্দুর শ্বাস আটকে এলো গলায়। আতঙ্কে কেঁপে উঠল সর্বাঙ্গ। বখাটে ধর্ষণ ও খুনের মামলায় কয়েকবার জেলেও গিয়েছিল। বাবার টাকার জোরে বারবার ছুটে আসে। রক্ত শূন্য হয়ে এলো মেয়েটির। এই পশুর হাত থেকে তাকে কি রক্ষা করতে কেউই আসবে না? তবে এরা তাকে ছুঁয়ে দেওয়ার আগেই তার মরণ হোক। নিজেকে ছাড়াতে ছটপট করছে বিন্দু, আকুতি মিনতি করে চলেছে। চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছে মসৃণ মুখশ্রী। আর বুঝি দাদিকে জোরে ধরে ঘুমানো হবে না, রাত জেগে গল্প করা হবে না। তার যেতে দেরি দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে বসে আছে সদর ফটকে। বাবু হাত চেপে ধরে মেয়েটির জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, পাহারা দে শালা, আগে আমার মন ভরুক, তারপর দিবনি। তারপর বিন্দুতে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো ঘন জঙ্গলের গহীনে। অবহেলায় ধুলো মাখা রাস্তায় পড়ে রইল মেয়েটির বই খাতা। তার চিৎকার আকুতি সব মিশে গেল কালবৈশাখীর বাতাসে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিন যুবক। দুজন দাঁড়িয়ে রইল, আবহাওয়া ভালো নয়। আর একজন তার হাতের ফোন, সে হাত উঁচিয়ে সেটাকে এদিক সেদিক ঘুরে নেটওয়ার্কের সিগন্যাল শনাক্ত করার চেষ্টা করছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার বিরক্তির ছাপ স্পষ্ট। কিরে, নেটওয়ার্ক উদ্দেশ্য সিগন্যাল পেলি? সাদির কথায় বিরক্ত গলায় উত্তর দিল যুবক। ভালের নেটওয়ার্ক ঠাডা পড়েছে। ভাই, আবহাওয়া ভালো নয়, বিজলি চমকাচ্ছে, আমাদের ক্যাম্পে ফেরা উচিত। সাদির কথা যেন শুনতে পেল না যুবক। ব্রো, শুনতে পেলি কোনো মেয়ের কণ্ঠস্বর? সাদি কান সজাগ করে শোনার চেষ্টা করলো। ঠিক কোথা থেকে যেন ভেসে আসলো সেই কণ্ঠস্বর। সেকেন্ড পেরোতেই শোনা গেল চিকন মেয়ালির চিৎকার। চমকে ওঠে তারা। মিমোর হয়ে গেল ঘটনা আশঙ্কা করে। তৎক্ষণাৎ সাদি পাহাড়ের কোল ঘেঁষে তড়িঘড়ি করে নামতে নামতে হাঁক ছাড়লো। অর্ণ, জলদি আয়, ওইখানে কেউ বিপদে পড়েছে হয়তো। মানুষের অস্তিত্ব অনুভব করতেই দৌড়ে পালাতে শুরু করলো বাবুর সাথে সাংখ্যপাংখ। সাদি আর মারিদ ধাওয়া করলো দুটোকে। জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখান থেকেই ভেসে আসছে কোনো মেয়ালি ভাঙা গলার কান্নার করুণ স্বর। দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল অর্ণ। তার এক একটি পদক্ষেপ উত্তপ্ত আগুনের মতো। ছোট্ট একটা শরীরের ওপর অধিপত্য কোনো কাপুরুষ জোর জবস্তি করছে যৌন নাশকতা সৃষ্টির জন্য। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো অর্ণের। তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হলো। বুট পরা পায়ে লাথি মারল বাবুর পেট বরাবর। বাবু ছিটকে পড়ল চৌকি থেকে। হঠাৎ আক্রমণে চমকে ওঠে বাবু। আকস্মিক এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কিছু বুঝে ওঠার এলোপাথারি লাথি পড়ল তার শরীরে। পেটে লাথি পড়তেই চিৎকার করে কুড়িয়ে উঠল বাবু। এতেই ক্ষান্ত হয়নি অর্ণ। পুরনো একটা চেয়ার ছিল, সেটা দুহাতে উঠিয়ে সজোরে বাবুর মাথার উপর বাড়ি মারল। মেঝেতে লুটিয়ে পড়ল বাবু। আতঙ্কে থরথরিয়ে কাঁপতে থাকা বিন্দু সেন্সলেস হয়ে ঢলে পড়ল।
মাটিতে পড়ার আগেই একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাতে আটকে গেল মেয়েটির শীর্ণ শরীরখানা। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টি বোলাই মেয়েটির মুখশ্রীতে, গলায় গালে খামচির দাগ, বাহু থেকে জামা ছিঁড়ে গিয়েছে কিছুটা, চোখের কোণে কাজল লেপ্টে রয়েছে, ফর্সা ছোট্ট গোলগাল একটা মুখ। ওড়নাবিহীন বুকের উপর নজর পড়তে চোখ সরিয়ে নিল অর্ণ। মারিদ সাদি ফিরে এলো বাবুকে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে। মেয়েটি ঠিক আছে? সাদি হাঁপাতে হাঁপাতে বলল। অর্ণ মেয়েটির দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, মেবি ভয়ে সেন্সলেস হয়ে গেছে। রাস্কেল দুটোকে ধরে থানায় পাঠিয়েছি। এই বেটা নাকি চেয়ারম্যানের ছেলে, ইনফর্ম করেছি তাকেও। মারিদের কথা শেষ হওয়ার আগেই শোনা গেল কারো কান্নারত কণ্ঠ। আহাজারি করতে করতে ছুটে আসেন এক বৃদ্ধা মহিলা। বিন্দুর ছোট্ট শরীরখানা তখনও অর্ণের বাহুতে আবদ্ধ। হায় আল্লাহ, আমার মনির সাথে এইটা কি হইল? আল্লাহ, আল্লাহ গো, আমার নিষ্পাপ মনির গতরে কেন কলঙ্কের তিলক লাগাইলা? মনি, মনি রে। আহাজারি করতে করতেই বিন্দুর শীর্ণ শরীরটা নিজের বুকের মধ্যে টেনে নিলেন বৃদ্ধ মহিলা। নিজের আঁচল দ্বারা পেঁচিয়ে ধরিল আদরের নাতনিকে। অর্ণ ভ্রু কুঁচকে তাকালো সাদির দিকে। সাদি বলে ওঠে, মেয়েটির দাদি রাস্তায় পড়ে থাকা বই খাতা বুকে জড়িয়ে কাঁদতেছিল। প্রশ্ন করেই বুঝতে পারলাম এই মেয়েটিকেই খুঁজছেন, তাই বায়োডাটা দিয়ে এসেছি। অর্ণ ভ্রু কুঁচকে তাকালো সাদির দিকে। সাদি বলে ওঠে, গোলাগোল শুনে ততক্ষণে বিন্দুর চাচা চাচি সহ গ্রামের অনেক মানুষই চলে এসেছে। বিন্দুর দাদি নাতিকে জড়িয়ে বিলাপ করে চলেছে। আকাশে এখনো কালো মেঘ কাটেনি, এলোমেলো বাতাস বইছে, অথচ বৃষ্টির দেখা নেই। একমাত্র ছেলেকে নাকি কেউ মেরেছে খবরখানা পেয়েই ঝড়ের মতো ছুটে এসেছেন চেয়ারম্যান। ঘটনাস্থলে এসে ছেলের করুণ পরিণতি দেখে হুঙ্কার ছাড়ল সে। কে করেছে এই কাজ? কার এত বড় সাহস হলো আমার ছেলের গায়ে হাত তোলার? আমি তুলেছি। গম্ভীর গলায় শুধারল অর্ণ। চেয়ারম্যান অবাক হলো। চোখের সামনে তিনটা অচেনা যুবক দেখে ললাটে ভাঁজ পড়ল। তার গ্রামে দাঁড়িয়ে তারই ছেলেকে মেরেছে, আবার সেটা বড় মুখ করে বলছেও। তেতে উঠল সে। কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলেছ? কে তুমি? বাড়ি কোথায় তোমার? চেনো আমাকে? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? অর্ণের শান্ত রূপটা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ঢের জানে সাদি মারিদ। অর্ণর কথার আগেই সাদি বলে ওঠে, আমরা কি সেটা আপাতত না জানলেও চলবে। আপনার ছেলেকে মেরেছে সেটা আপনি দেখলেন, এই মেয়েটাকে যে কলঙ্কিত করলো সেটা দেখেছেন না? আপনি তো এই এলাকার চেয়ারম্যান, এটার কি বিচার করবেন আপনি? ঘটনাস্থলে কানা ঘোষা শুরু করে গেল বিন্দুকে নিয়ে। সকলের ধারণা বিন্দু ধর্ষিত হয়েছে। যেহেতু কাজটা চেয়ারম্যানের ছেলে বাবু করেছেন, এখন তাকেই বিয়ে করতে হবে। এলাকাবাসীর এটাই আবদার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান কখনোই বিন্দুর মতো এতিম গরিব ঘরের মেয়েকে পছন্দ ছিল না। ছেলের এই কাজে মানুষের সামনে না করতে পারল না, অপশনও নেই। বাধ্য হয়েই তিনি সম্মতি দিল। ওদের বিয়ের কথাটা শুনতেই বিন্দুর চাচার সঙ্গেই নাকচ করে বললেন, কি বলছেন চেয়ারম্যান সাহেব? আপনি জানেন না আপনার ছেলে একটি বখাটে নেশাখোর? আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে কিছুতেই আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব না। বিন্দুর দাদির কথা শুনে গর্জে ওঠে চেয়ারম্যান। আমার ছেলের নামে আজে বাজে কথা বলবে না ফারুকি। তোমার ভাতিজি কলঙ্কিত হয়েছে। আমার ছেলের সাথে বিয়ে না দিলে কে করবে ওকে বিয়ে? এটা নিয়ে চেয়ারম্যান আর ফারুকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তাদের কথা কাটাকাটি দেখে গ্রামের এক ভদ্রলোক বলে উঠল, বিন্দু কেমন মেয়ে গ্রামের সকলেই সেটা জানে। অত্র এলাকায় ওর মতো ভদ্র মেয়ে আর দুটি নেই। সত্যিটা মেনে নাও ফারুকি, মেয়েটি এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে পারবে না। তার চেয়ে বরং বাবুর সাথে বিয়ে দিয়ে দাও। নিজের সিদ্ধান্তে অটল ফারুকি সাহেব। না চাচা, বাবুর মতো একটা নেশাখোরের সাথে বিয়ে দেওয়ার চাইতে কলঙ্ক নিয়ে সারা জীবন পড়ে থাকা ভালো।
চুপ করো তোমরা হগলে, চুপ করো। আমার মনি এখনো পবিত্র নিষ্পাপ, ওর কোনো কলঙ্ক নেই। বিয়া না, বরং যে আমার মনির গায়ে কলঙ্ক লাগাতে চাইলো তার বিচারের ব্যবস্থা করো সবাই। বিন্দুর দাদির কথা শুনে গর্জে ওঠে চেয়ারম্যান। কার এত বড় ক্ষমতা আছে আমার ছেলেকে শাস্তি দিবে? হয় এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দাও, নয়তো মুখ বন্ধ রেখে চুপচাপ বাড়ি ফিরে যাও। বেশি বাড়াবাড়ি করলে এই কলঙ্কিনী মেয়েকে সহ তোমাদের গ্রাম থেকে উঠিয়ে দেব। এতক্ষণ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার তামাশা দেখছিল অর্ণ, সাদি এবং মারিদ। সাদি অবাক হয়ে গেল চেয়ারম্যানের অবিচার দেখে। এই সমাজে ধর্ষকের বিচার হয় না, অথচ ধর্ষিতাকে মুখ লুকিয়ে চলতে হয়। গ্রামের মানুষগুলো কানাঘুষা করে, কেউ কেউ বিন্দুর জন্য আফসোস করে, কেউ কেউ এই ঘটনার জন্য তাকেই দোষারোপ করে। পুরো এলাকার কাছেই বিন্দু হয়ে গেল ধর্ষিতা। বৃদ্ধ রোকেয়া বেগম এসব শুনে সহ্য করতে পারছে না। তার নাতি পবিত্র বিন্দুর চাচা ফারুকের মাথায় হাত দিয়ে বসে আছে। বাবুর সাথে বিয়ে দেয়া আর জ্যান্ত কবর দেয়া একই কাজ। কিভাবে বাঁচাবে মেয়েটি এই কলঙ্কের বোঝা নিয়ে? এই সমাজে যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না ভালো করেই জানে সে। বিন্দুকে বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদে রোকেয়া বেগম। ছেলের মৃত্যুর পর ছোট্ট বিন্দুকে কোলে পিঠে করে মানুষ করেছেন সে। কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি বড্ড আদরের মেয়েটি। তার সাথে আজ কি হয়ে গেল? একটা হইচই পরিস্থিতিতে পড়ে গেল বিন্দুকে নিয়ে। সেই উত্তল কলহের মধ্যে শোনা গেল একটি রাশভারী গম্ভীর কণ্ঠস্বর। না জেনে একটা পবিত্র মেয়েকে ধর্ষিতার ট্যাগ লাগাতে মোটেও বিবেকে বাধে না আপনাদের? একে বলি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কোনো বিয়েটি হবে না, এই মেয়েটির দায়িত্ব আজ থেকে আমি নিলাম। অর্ণের এমন কথা শুনে সন্দেহভাজন চোখে চাইল চেয়ারম্যান সাহেব। গমগমে কণ্ঠে বললেন, তোমার মতলবটা কি বলো তো? কোন এলাকার ছেলে তুমি? আমাদের এলাকায় এসে বাহাদুরি দেখাচ্ছ, নাকি এসবের পেছনে তোমার হাত রয়েছে? কোনো নারী চক্র নয় তো তুমি? আপনি জানেন কাকে কি বলছেন? নিজের ভালো চাইলে মুখ সামলে কথা বলুন। ধমকে উঠে মারিদ। মারিদের কথাই তেতে উঠল চেয়ারম্যান। হিড়হিড় করে বলে, চোরের মার বড় গলা, চেনা নেই জানা নেই কোনো সম্পর্ক ছাড়া এমনি এমনি এই মেয়েটির দায়িত্ব নিতে এসেছ? তোমরা মদন মনে করো আমাদের? এই তোরা পুলিশকে ফোন কর আর এদেরকে ধরিয়ে দে। আমার এলাকায় এসে বাহাদুরি ছুটিয়ে দেবে একদম। অর্ণ দাঁতের দাঁত পিষল। ব্লেডের ন্যায় ধারালো হয়ে ওঠে তার চোয়াল। চেয়ারম্যানের পাঞ্জাবির কলারে খপ করে হাত দিয়ে সেটা ঠিক করে। দেয়ার ভঙ্গিতে হিমশীতল কণ্ঠে শুধালো, অনেকক্ষণ ধরে আপনার ফালতু বকবক শুনতে শুনতে কান পচে গেছে। পুলিশ তো আসবে ওই কুলাঙ্গারটাকে ধরার জন্য। দেখি আপনি কি করতে পারেন। আপনার বালের 2 টাকার ক্ষমতা আমি পায়ের তলায় পিষে চলি। চিনেন না আপনি আমায়? আপনি যাদের পা চেটে চলেন সেই বাপদের কাছে জিজ্ঞেস করবেন শেখ নৌফিল অন্য কে। আর কি বললেন? সম্পর্ক ছাড়া মেয়েটির দায়িত্ব নেওয়া যাবে না? তবে কাজে ডাকুন, শেখ নৌফিল অন্যর স্ত্রী হিসাবে এই দায়িত্বটা নেই। অর্ণের শান্ত স্বরের মধ্যেও কিছু একটা ছিল। কি তেজ শান্ত গলার ভাঁজে। অর্ণ যে সাধারণ কেউ নয় এটা বুদ্ধিমান চেয়ারম্যান ঠিকই উপলব্ধি করতে পেরেছে। ভেতরে ভেতরে ভয় পেল খানিকটা। ধরা দিল না সে, গোপনে চেপে গেল ভয়টুকু। অর্ণ বিন্দুকে বিয়ে করবে শুনেই মস্তিষ্ক চটে গেল তার। তার ছেলেকে রিজেক্ট করলো ওই 2 পয়সার এতিম মেয়েটি। এটা কিছুতেই মানল না সে। চেনা নেই জানা নেই আমাদের গ্রামের মেয়েকে কোন ভরসায় তুলে দেব তোমার হাতে? তোমার কি মনে হয় তুমি ভয় দেখালে আর আমি ভয় পেয়ে গেলাম? আমি হচ্ছি এই এলাকার চেয়ারম্যান। 3 বার এই দায়িত্ব পালন করছি। আমি যা বলবো সেটাই হবে। আমার ছেলের কাছে যেহেতু নিজের সমস্ত হারিয়েছে মেয়েটি, তাই এই মেয়েটির বিয়ে হলে আমার ছেলের সাথেই হবে। অন্যথায় এর পরিবার সহ উচ্ছেদ করে দেব গ্রাম থেকে। তোর চেয়ারম্যানগিরি খেয়ে ফেলতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। জানের মায়া থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাক। বাড়াবাড়ি করলে এখানেই পুঁতে গেড়ে দেব।
তোর লোকেরা আমার চুলও ছিঁড়তে পারবে না। অর্ণের শান্ত গর্জনে কেঁপে উঠল স্থানটা। সাদি মারিদ হতভম্ব ন্যায় শুনল অর্ণের কথা। অর্ণ বিন্দুকে বিয়ে করবে, এটা তাদের কোনো মতেই হজম হচ্ছে না। অর্ণ কি মেয়েটিকে দেখে ফিল্মের মতো এক দেখাতেই ভালোবেসে ফেলেছে নাকি? ধুর, কি ভাবছে? এই জেদি অন্তর্মুখী ছেলের দ্বারা ভালোবাসা অসম্ভব। কৌতূহল না চাপিয়ে সাদি তো বলেই উঠল, ভাই এটা তুই কি বলছিস? তুই আর বিয়ে কিসের জন্য করছিস এটা? তাছাড়া মেয়েটির বয়স দেখেছিস? তোর হাঁটুর বয়সী সে। তোর মাথায় আসলে কি চলছে? কিভাবে কি বোঝা আমাদের? মেয়েটিকে এই অভিশপ্ত জায়গা থেকে বের করতে চাই। একে এখান থেকে উদ্ধার করতে না পারলে ওই পশুটার সাথে বলে দিবি এরা, নয়তো ঘর কোনো করে রাখবে ছোট্ট মেয়েটিকে। আমি চাই ছোট্ট মেয়েটিকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে। বেশ। খুবই শান্ত স্বরে কথাগুলো বলল অর্ণ। দেখ, আমি জানি এই বিয়ের কোনো ভ্যালুই নেই তোর কাছে, তাহলে বিয়েই কেন? বিয়ে ছাড়া দিবে কেন? আগে এখান থেকে একে বের করি, সুস্থ সমাজে একটা অবস্থান গড়ে দিই, তারপর যে যার রাস্তায়। বুঝতে পেরেছিস? এবার মুখটা বন্ধ রাখ। সাদি মারিদ হতবাক হয়ে গেল অর্ণর এই সিদ্ধান্তে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো বিন্দুর পানে। এখনো জ্ঞান ফেরেনি, তার দাদির কোলের মধ্যে লুটিয়ে আছে। দৃষ্টি সরিয়ে নিল অর্ণ। গম্ভীর ভারী গলায় রোকেয়া বেগম এবং ফারুকের উদ্দেশ্য বলল, আপনাদের সাথে আমার কথা আছে। যেহেতু আপনারাই ওর লিগ্যাল গার্ডিয়ান, আশা করি আপনারা আমার কথাটা শুনবেন। একটি ভারী বর্ষণের পরে আকাশটা এখন একদমই শান্ত। সময়টা এখন সন্ধ্যা। আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে ধরণী। টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। নিস্তেজ দৃষ্টি সরাসরি পড়ল মাথার উপরের সিলিংয়ে। মস্তিষ্ক থমকে আছে মেয়েটির। কোথায় আছে, কি করছে যেন বুঝে উঠতে পারছে না কিছুই। আস্তে আস্তে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। ছোট্ট মস্তিষ্ক চাপ প্রয়োগ করতে ধীরে ধীরে মনে পড়ে যায় তার সাথেও ঘটে যাওয়া জঘন্য ঘটনা। নিজের সাথে ভয়ঙ্কর ঘটনা মনে পড়তেই ধরফর করে উঠে বসল বিন্দু। নিজেকে অচেনা একটি রুমে দেখে চমকায় সে। পাগলের মতো উগ্র হয়ে নিজেকে হাতড়ে চেক করতে শুরু করলো। শরীরের আগের পোশাক না দেখে স্তব্ধ হয়ে গেল মেয়েটি। ভয়ে গলা শুকিয়ে মুখশ্রী ফ্যাকাশে হয়ে এলো তার। বিন্দুর স্পষ্ট মনে আছে তার পরনে সাদা কালো মিশ্রিত একটি 3 পিস ছিল। তাহলে এই টি শার্ট প্লাজো কোথা থেকে এলো? টি শার্ট তো সে কখনোই পরে না। কে পরিয়ে দিল এটা? কে তার শরীরে হাত দিল? মাথা দুপাশে চেপে ধরল বিন্দু। তবে কি সে সত্যি সত্যিই ধর্ষিত হয়ে গেল? কিন্তু বিন্দুর শরীরের আলামতে তো বলছে অন্য কিছু। না, সে কিছু ভাবতে পারছে না। মাথা ভন ভন করছে। অস্পষ্ট তার যতটুকু মনে আছে, লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষ কেউ একজন গিয়েছিল তাকে বাঁচাতে। কুকুরের মতো মেরেছিল বাবু নামক জানোয়ারকে। তবে কি সেই ব্যক্তি তাকে উদ্ধার করে এখানে এনেছে? তবে কি সে কলঙ্কিত হাত থেকে বেঁচে ফিরেছে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটির ছোট্ট মস্তিষ্কে। ভয়ে ভয়ে নিজেকে ভালো করে পরখ করলো দ্বিতীয়বার। নিজেকে সুরক্ষিত দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটি। বিন্দু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। ভীষণ ভয় পেয়ে আছে মেয়েটি। কোথায় আছে বুঝতে পারছে না। কোথায় আছে বিষয়টি বোঝার জন্য চাপানো দরজাটি হালকা করে খুলে বাইরে উঁকি দিল। অমনি মেয়েটির চোখ উঠে গেল কপালে। জায়গায় জায়গায় টিমের মতো জড়ো হয়ে আছে আর্মি অফিসাররা। ভীত চোখে আশপাশে পরখ করে মেয়েটি। এটা যে আর্মির ক্যাম্প সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চমকাই থমকাই বিন্দু। সে এখানে কি করে এলো? আতঙ্কিত হাতে সঙ্গে সঙ্গে দরজাখানা বন্ধ করে দিল সে। তীর তীর করে কাঁপছে মেয়েটির শরীরখানা। মসৃণ গালদয় ভিজে গেল অশ্রুকণায়। কি হচ্ছে তার সাথে? এখন এখান থেকে কিভাবে বের হবে সে? পুলিশ প্রশাসন, কোর্ট কাচারি খুবই ভয় লাগে মেয়েটির কাছে। সে তো কোনো অপরাধ করেনি,
তবে আর্মিরা কেন ধরে আনলো তাকে? এ কোন ফ্যাসাদে পড়লো সে? রোকেয়া বেগমের মুখোমুখি বসে এক অর্ধবয়স্ক একজন সুন্দরী মহিলা। মহিলাটির কাজল কালো তীক্ষ্ণ দৃষ্টি, শরীরে জড়িয়ে আছে লক্ষ টাকার শাড়ি, গা ভর্তি মুড়িয়ে রাখা গহনা। রোকেয়া বেগমকে চুপ করে বসে থাকতে দেখে তিনি গম্ভীর গলায় বলে ওঠে, আপনি এটা কি করে করতে পারেন মা? চেনা নেই, জানা নেই, সে বলল আর আপনি বিয়ে দিয়ে দিলেন? আপনি তোকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি কিভাবে করলেন? কেন করলেন? কিভাবে বুঝলেন ভালো হয়েছে? সে কোথায় থাকে, কি করে, কিছুই তো জানেন না। সে তো বাবুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। আপনার ছেলেরও কিন্তু দারুণ ব্যবহার ছিল। তার ভালো মানুষের প্রেমে পড়ে গিয়ে তুমি তো সবই শুনলে। তখন কি করতাম আমরা? চেয়ারম্যানের লম্পট ছেলে বাবুর সাথে বিয়ে দেওয়ার চাইতে সেই ছেলের সাথে বিয়ে হয়ে ভালোই হয়েছে। কিভাবে বুঝলেন ভালো হয়েছে? সে কোথায় থাকে, কি করে, কিছুই তো জানেন না। সে তো বাবুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। রোকেয়া বেগম চিন্তিত হলেও জোর গলায় বলল, ছেলেটার ব্যবহার দেখে বোঝা যায় যে সে খুব ভালো মানুষ। দুঃখময় শ্বাস নিল অর্ধবয়স্ক ভদ্র মহিলা। আপনার ছেলেরও কিন্তু দারুণ ব্যবহার ছিল। তার ভালো মানুষের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তারপর কি বেরোলো সব ভুলে গেছেন? সেই ছেলে যে সব কিছু সত্যি বলেছে তার কি প্রমাণ আছে? সময় এসেছে, এবার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। চেনা নেই, জানা নেই, কোথাকার কোন ছেলের সাথে আমার ছোট্ট মেয়েটার বলি দিয়ে দিলেন। কাউকে কিছুই করতে হবে না, ছেলের ঠিকানা বলুন, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো আমার মেয়েকে। রোকেয়া বেগম অসন্তুষ্ট হলেন ভদ্র মহিলার কথা শুনে। তিনি থমথমে গলায় শুধালেন, এখন এত অধিকার দেখাচ্ছ, কোথায় ছিলে এত বছর? 7 বছরের ছোট্ট বিন্দুকে রেখে চলে গিয়েছিলে, তারপর বিয়ে করে নতুন সংসার পেতেছ, সেখানেই সুখে শান্তিতে থাকো। আমি বা আমার নাতনি তো যাবেই না তোমার সংসারে। তাহলে তুমি কেন এলে অধিকার দেখাতে, যেখানে তোমার মেয়ে তোমাকেই চায় না? দীর্ঘশ্বাস নিল রোকেয়া বেগম। চোখে ভাসে কিছু জলজান্ত স্মৃতি। তিনি নরম গলায় বলেন, দেখো মা, তোমাকে আমি কখনোই দোষারোপ করিনি। বলতে পারবে না কখনো আমার ছেলের মৃত্যুর দায়ী করেছি তোমাকে। তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, এটা আমি বলে এসেছি এবং বলবো। কিন্তু তুমি কি করেছো? 7 বছরের মেয়েকে মা হারা করেছো। তুমি চাইলেই পারতে বিন্দুকে একটুখানি আঁকড়ে রাখতে, তুমি সেটা করোনি। এখন সে তোমার নামই শুনতে চায় না। তাই বলি, সংসার নিয়েই ভালো থাকো, আমি আছি বিন্দুর জন্য। রোকেয়া বেগমের কথা শুনে ডুকরে কেঁদে ওঠে ভদ্র মহিলা। আমি ভুল করেছি। নিজেকে সামলাতে গিয়ে যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ে আমাকে ঘৃণা করতে শিখেছে। মেয়ের চোখে ঘৃণা সহ্য করতে পারবো না বলে আসিনি তার সামনে, কিন্তু আমি প্রতিনিয়ত তার খোঁজ খবর রেখেছি। আজকে যখন মেয়ের সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনা শুনলাম, নিজেকে ধরে রাখতে পারিনি। আপনি তো জানেন বিন্দু আমার কতটা জুড়ে। দয়া করে ওকে আমার সাথে দিয়ে দিন, একটি ভালো জীবন ডিজার্ভ করে সে। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন ভদ্র মহিলা। যেন বহু বছর জমিয়ে রাখা কষ্ট বেরিয়ে আসতে চাইছে। তার পাশেই বসে আছে ভদ্র মহিলার বর্তমান স্বামী, যিনি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এবার মুখ খুললেন তিনি। স্ত্রীর হাতের ওপর হাত রেখে বললেন, ডোন্ট ক্রাই মীরা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এখানে মীরার দোষ একটাই, মীরা নিজেকে সামলে উঠতে অনেক দেরি করে ফেলেছে। অতীতে কি হয়েছিল আপনিও জানেন, আমিও জানি। আজকে থাক সেই কথা, ওদিকে আর না আগাই। আপনি একবার ভাবুন তো কাকিমা, অচেনা সেই ছেলেটি তার বায়োডাটা ভুলও তো দিতে পারে। আজকাল তো এগুলো কঠিন কিছু নয়। আমাদের আশেপাশে এসব ঘটনা প্রায়ই ঘটে আসছে। ছেলেটি তো নারী পাচারকারীও হতে পারে। যেহেতু আমরা তার সম্পর্কে কিছুই জানি না, মেয়ের কিছু হলে ধরব কাকে? ভয় বাসা বাঁধল রোকেয়া বেগমের মনে।
সে কি তবে ভালো ভাবতে গিয়ে তার মনের জীবনটা নষ্ট করে দিল? ওরা তো ঠিকই বলেছে, শুধু মুখের কথায় বিয়ে পর্যন্ত যাওয়াটা ঠিক হয়নি। এখন কি হবে? রোকেয়া বেগমের আকাশকুসুম কল্পনার অবসান ঘটে। ভদ্রলোকের কণ্ঠস্বরে তিনি পুনরায় বলেন, মীরা খুব ভালোবাসে ওর মেয়েকে, প্রতিনিয়ত কষ্ট পায় মেয়ের জন্য। আমিও চাই ওর মেয়ে ওর সাথেই থাকুক। আপনি ওই ছেলে ঠিকানা বলুন, আমরা আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে যাব। কিন্তু বাবা, বিন্দু তো মাকে চায় না, তাছাড়া ওর তো বিয়ে হয়ে গেছে। দাদি, আকস্মিক বিন্দুর কণ্ঠস্বর পেয়ে থমকে গেল তিনজন। রোকেয়া বেগম উঠে দাঁড়াতেই ঝড়ের গতিতে ছুটে এলো বিন্দু, চাপটে ধরলো দাদিকে, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তুমি তুমি কোথায় ছিলে দাদি? তুমি জানো ওই বাবু আমার সাথে? তুমি তো আমাকে সবসময় বিপদ থেকে আগলে রেখেছো, তবে কেন আজকে গেলে না? কেন আমাকে বাঁচালে না? ওই পশুটা তোমার বিন্দুকে ছুঁয়েছে, অপবিত্র করেছে। বলো, আমাকে কেন ছুলো ওই পশুটা? তুমি কেন গেলে না? আমি মরে যাব। মেয়ের এমন হাল দেখে চোখ টলমল করে ওঠে মীরার। তার সেই ছোট্ট বিন্দুটা আজকে কত বড় হয়ে গেছে। খুব শখ করে সে মেয়ের নাম রেখেছিল বিন্দু, কিন্তু শখের তার সংসারটা আর হলো কই? নিজেকে শক্ত করলো সে। মেয়ের চোখে ঘৃণা দেখা মৃত্যুর সমান মনে হচ্ছে, তবুও আজ হাল ছাড়বে না সে। রোকেয়া বেগমের কলিজাখানা ধক করে ওঠে নাতির করুণ হাজারিতে। বৃদ্ধ হাতে তিনি শক্ত করে আগলে ধরে নাতিকে, চোখের পানি মুছে দিতে দিতে বলে, কে বলেছে তুই অপবিত্র হয়েছিস? তুই একদম ফুলের মতো পবিত্র, কিচ্ছু করতে পারেনি জানোয়ারটা তোর। কিন্তু তুই এখানে কিভাবে এলি? তার কথা শেষ করার পূর্বেই বিন্দু কাঁদতে কাঁদতে বলে ওঠে, তাহলে তুমি কোথায় ছিলে দাদি? আমি নিজেকে ওখানে দেখে ভীষণ ভয় পেয়েছি। আমি ওখানে কি করে গেলাম দাদি? বিন্দুর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মীরা। তার মানে তার মেয়ে বিয়ে সম্পর্কে অবগত নন। রোকেয়া বেগম বুঝলেন না বিন্দু ঠিক কোন খানের কথা বলেছে, কেননা সে জানে না বিন্দুকে তার স্বামী ঠিক কোথায় নিয়ে গেছিল। লোকটি বিয়ের পর ঘটনাস্থানে দাঁড়ায়নি। কাউকে পরোয়া না করে জ্ঞান হারিয়ে থাকা বিন্দুকে কোলে তুলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। এটা নিয়ে বেশ চিন্তিত ও ভয়ে ছিল রোকেয়া বেগম। তার মনে হচ্ছে তাড়াহুড়ার বশে সে বোধহয় বড় কোনো ভুল করে ফেলেছে। তাছাড়া অন্য নামের সেই ছেলেটির বেপরোয়ায় সে ভীত। ছেলেটি কঠিন মনোবলের অধিকারী, তার নরম বিন্দুর জন্য সে সঠিক নয়। রোকেয়া বেগম চিন্তিত হয়ে পড়েন, জিজ্ঞেস করে, কি করে এলি? কেউ কি নিয়ে এসেছে? রোকেয়া বেগমের ধারণা হয়তো বিন্দু নিজের দাদির জন্য কান্নাকাটি করেছে, তাই ওর স্বামী ওকে নিয়ে এসেছে। কিন্তু বিন্দু তাকে অবাক করে দিয়ে ভাঙা স্বরে বলে ওঠে, জ্ঞান ফেরার পর কাউকে পাইনি আমার পাশে। আমি পালিয়ে এসেছি। স্যার, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্মি ক্যাম্পের পাশে বসে 4-5 জন সেনা সদস্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা আলোচনা করছে অর্ণ। ইম্পর্ট্যান্ট কাজে বিঘ্ন সৃষ্টি করায় বেজায় বিরক্ত হলো সে। তীর তীক্ষ্ণ চোয়াল চাপা গম্ভীর মুখের দিকে তাকিয়ে সেই মেয়েটি ঢোক গিলতে শুরু করলো। অর্ণ ভারী গলায় ধমকে বলল, হোয়াটস ইউর প্রবলেম? দেখছো না ইনস্ট্যান্ট মিটিং চলছে? কোথাকার কোন মেয়ের কথা বলছো? অর্ণ নামের ব্যক্তিটি একটি আতঙ্কের নাম। ক্যালকুলেশন করে মেপে ঝেপে কথা বলতে হয়। একটি ভুলেই মৃত্যু নিশ্চিত। মেয়েটি ভয়ে ভয়ে শুধায়, বিকাল অজ্ঞান অবস্থায় যে মেয়েটিকে নিয়ে এসেছিলেন, সেই মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে বিন্দুর কথা বলছে। বুঝতে সময় লাগলো অর্ণের। দাঁতে দাঁত পিষল সে। পুনরায় থমকে বলল, মেয়েটির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল না? কোথায় ছিলে তুমি? যাও খুঁজে দেখো গিয়ে। মেয়েটিকে পোশাক পাল্টে দিয়ে তার জন্য খাবার ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি কোথাও নেই। পুরো ক্যাম্পে চিরুনি তল্লাশি চালিয়েও খুঁজে পাইনি। তবে তাই এই বিষয়টি আপনাকে জানাতে এসেছি। জি জি। ভয়ে ভয়ে শুধায় মেয়েটি। কপাল গোটালো অর্ণ। বিনা বাক্য গম্ভীর পদচরণে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পে। ভিআইপি একটি কক্ষ।
যেখানে বিন্দুকে রাখা হয়েছিল। অর্ণ সেই কক্ষে প্রবেশ করলো। না, কোথাও নেই মেয়েটির অস্তিত্ব। চোয়াল শক্ত হয়ে এলো তার। থমথমে গলায় জিজ্ঞেস করলো, এখানে কোনো সিসি ক্যামেরার সিস্টেম আছে? জি স্যার, আছে, তবে কক্ষে বাহিরের কিছু অংশে। ফুটেজ দেখো। মোহনা নামের মেয়েটি সঙ্গে সঙ্গেই সিসিটিভির ফুটেজ দেখানোর ব্যবস্থা করলো। মোহনা বেশ ভয়ে আছে। অজ্ঞাত মেয়েটি নিশ্চয়ই স্যারের কাছের পরিচিত কেউ, নয়তো তাদের স্পেশাল কক্ষে স্থান পেত না। কিন্তু কথা হচ্ছে, কে এই মেয়ে? সিসি ফুটেজ দেখেই চল শক্ত হলো অর্ণর। হাতের মুঠো শক্ত হয়ে এলো। ল্যাপটপ স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে বিন্দুর কার্যকলাপ। যে ওড়না দ্বারা মুখ ঢেকে নিজেকে আড়াল করে পেঁচিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরে সতর্ক দৃষ্টি ফেলল। তারপর ছোট ছোট ফল গাছের ফাঁক দিয়ে বিড়াল ছানার মতো হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগোলো। তার কাটার পেড়া পেরিয়ে যেই না মেইন সড়কের কাছে পৌঁছলো, অমনি এক ছুট লাগলো মেইন রোড দিয়ে। মাগরিবের সালাত আদায় করতে সেনারা মসজিদে গিয়েছিল। দরুন বিন্দু এখান থেকে অনেকটাই বেরোতে সুবিধা হয়েছে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির কার্যকলাপ খুব মনোযোগ দিয়ে দেখল। বিন্দুর ছোটার গতি দেখে সাদি মারিদ এবং মুখ টিপে হাসছে। বিন্দুর অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো পাগলা কুকুর কিংবা ষাঁড়ে তাড়া করেছে মেয়েটিকে। অর্ণ তর্জনী উঁচিয়ে ইশারা করতেই সাদি মারিদ ছাড়া সবাই সুর সুর করে বেরিয়ে গেল। নিস্তব্ধ কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল একটি গম্ভীর গলার স্বর। খোঁজ লাগা কোথায় আছে? রোকেয়া বেগম বিমূঢ় হয়ে গেল। হতবুদ্ধি কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধা রোকেয়া বেগম। কি করবেন ঠিক বুঝে উঠতে পারছে না সে। তার কি করা উচিত? বিয়ের বিষয়টি গোপন করে মীরার সাথে পাঠিয়ে দেওয়া উচিত, নাকি বিন্দুকে তার অনাকাঙ্ক্ষিত নতুন অধ্যায়ের কথা জানানো উচিত? বৃদ্ধা মীরার দিকে তাকালে মীরা চোখের ইশারায় না করলেই দমে গেল রোকেয়া বেগম। নিস্তব্ধতা ভেঙে মীরা মেয়েকে ডাকলো, বিন্দুকণা। বিন্দুকণা অনাকাঙ্ক্ষিত ডাকে চমকায়, থমকায় বিন্দু। অতি পরিচিত কণ্ঠস্বর। বিন্দুকণা বলে ডাকতো তার মা। দীর্ঘ 8 বছর পর এই ডাক শুনতে স্তব্ধ চায় মেয়েটি। তড়িৎ গতিতে দাদির বুক থেকে মাথা তুলে চাইল। সামনেই তার মা বসে আছে। 8 বছর পর, দীর্ঘ 8 বছর পরে নিজের মায়ের বদনখানি দেখার সৌভাগ্য হলো বিন্দুর। মেয়েটির বিশ্বাস হচ্ছে না যে তার মা এত বছর পরে তাদের কাছে এসেছে। কেমন স্বপ্ন স্বপ্ন মনে হলো তার কাছে। শুকিয়ে যাওয়া গলা চিরে বেরিয়ে এলো একটু অস্ফুট স্বর, মা। চোখ ছাপিয়ে জল আসে মীরার। মেয়ের মুখে এই মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে গেল। তিনি আদর করে ডাকলো মেয়েকে, হ্যাঁ মা, আমি এসে গেছি। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। কেউ আর চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। যাবি না? যাবি না মায়ের সাথে? মুখ ফিরিয়ে নিল বিন্দু। শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি এখানে কেন এসেছেন? এভাবে বলতে নেই আম্মু, মা হয় যে তোমার। বিন্দু অবাক দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। কখনো দেখছে বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই মায়ের বর্তমান স্বামী। ঠোঁটের কোণে দুঃখময় হাসি ফুটল মেয়েটির। বুকটা কেমন ভারী ভারী লাগছে বাবার জায়গায় অন্য কাউকে দেখে। তার বাবা যদি বেঁচে থাকতো, বাবা মা আর তার ছোট্ট সুখের একটি সংসার হতো। বাবা মা আর তার ছোট্ট একটি সুখের নীড় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বিন্দুকে অবাক করে দিয়ে রোকেয়া বেগম বলেন, এভাবে বলতে নেই মনি, ওদের আমি আসতে বলেছি। এখন থেকে তুই ওদের সাথেই থাকবি। ওরা তোকে নিয়ে যেতে এসেছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বিন্দু। সে কি ঠিক শুনছে? এখন থেকে ওদের সাথে থাকবি মানে কি? মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল। না, তাকে আর ভুল করলে চলবে না। তিনি নিজেকে শক্ত করলো। শক্ত গলায় বিন্দুকে বোঝাতে চেয়ে শুধালেন, হ্যাঁ, আজ থেকে তুই তোর মায়ের কাছেই থাকবি। এখানে তোর কোনো নিরাপত্তা নেই। বাবুজি কাল কিছু করবে না তার কি গ্যারান্টি আছে?
কোনো রিস্ক নেব না আমরা তোকে নিয়ে। ঢাকা শহরে থাকবি, ভালো স্কুলে পড়বি। চাই না আমার ভালো কাপড়, ভালো খাওয়া, ভালো পড়া। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই মহিলার সাথে তো নাই। সঙ্গে সঙ্গেই শক্ত গলায় চেঁচিয়ে উঠল বিন্দু। থমকে ওঠেন রোকেয়া বেগম। বিন্দু, এই শিক্ষা আমি তোকে দিয়েছি? মাকে অসম্মান করিস? আমি যখন বলেছি তুই যাবি, তোকে সেটাই শুনতে হবে। চমকায় বিন্দু দাদির অপরিচিত ব্যবহারে। কেমন অচেনা মানুষের মতো ব্যবহার করছে। মসৃণ গলার দয় বেয়ে ঝরঝর করে ঝরে পড়ছে অশ্রুকণা। মেয়েটি ভেঙ্গুর গলায় বলে ওঠে, এমন করে বলো না দাদি, পর করে দিও না আমায়। এর চেয়ে আমাকে বিষ খেয়ে মেরে ফেলো, তবুও ওনার সাথে যেতে বলো না। যাকে দেখতে, যার সাথে কথা বলতে অস্বস্তি হয়, মুখে বাঁধে, তার ছায়াতলে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। মীরা নিজেকে ক্ষমা করতে পারে না। তার একটু ভুলের জন্য মেয়েটির জীবনটা এলোমেলো হয়ে গেল। সে কান্নারত গলায় অপরাধের ন্যায় শুধায়, আমাকে ক্ষমা করে দে মা, আমি ভুল করেছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি। তুই যে আমার একমাত্র নারী ছেঁড়া ধন। দয়া করে আমার সাথে চল, এখানে সেফ না তুই। আচ্ছা, আমার সাথে কথা বলতে হবে না, তুই তোর মতো থাকিস, আমি কখনো হস্তক্ষেপ করব না। তবুও চল আমার সাথে। না, আমি কোথাও যাব না, আপনি চলে যান। সঙ্গে সঙ্গে নাকচ করে দিল বিন্দু। সে কিছুতেই যাবে না। যাকে মা বলতেও ঘৃণা লাগে, তার কাছে থাকা আত্মসম্মানে লাগবে না। সে কিছুতেই চায় না এটা। তাছাড়া তার অন্যায়টা কোথায়? সে তো কিছু করেনি। বাবুর জন্য তার জীবনটা এলোমেলো হয়ে গেল। হঠাৎ করে অচেনা হয়ে উঠল তার দাদি। রোকেয়া বেগম নাতির একটি হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখলো। তুই যদি আমার কথা অমান্য করিস, তবে তুই আমার মরা মুখ দেখবি। দাদি, চেঁচিয়ে ওঠে বিন্দু। হতভম্ব হলো দাদির সিদ্ধান্তে। হঠাৎ করে দাদি এমন করছে কেন? কিছুই বুঝে উঠতে পারছে না সে। না, তাকে ছাড়া সে থাকতে পারবে না। শব্দ করে কেঁদে ওঠে বিন্দু। অসহায় চোখে তাকিয়ে বলে বিন্দু। কলিজা ধপ করে ওঠে বৃদ্ধ রোকেয়া বেগমের। তবুও অনড় রইল সে। কেমন শক্ত গলায় বলেন। বিন্দু চোখের পানি মুছতে মুছতে বলে, আমি এখান থেকে চলে গেলে তুমি খুশি? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, ঠিক আছে। তোমার মরা মুখ দেখাচ্ছে, আমি জ্যান্ত মরে যাই। এদের সাথে চলে যাব আমি। তুমি চাইলেও আর দেখতে পারবে না, আর কোনোদিনও ফিরবো না তোমার কাছে। রোকেয়া বেগম আঁচলে মুখ গুজে কাঁদেন। ভদ্রলোক এসে বিন্দুর মাথায় হাত দিয়ে রেখে বলেন, আপনার মতো আমারও একটি মেয়ে আছে, দেখেন, তার সাথে সেখানে ভালো লাগবে। আমি তো আপনার বাবার মতোই, সেখানে আপনার কোনো অসুবিধা হবে না, অযত্ন হবে না। নিশতি রাত সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি পাকে উড়ে মিশে যাচ্ছে বৈরী হাওয়ায়। হতবাগ মিরুর হয়ে দাঁড়িয়ে আছে সাদি আর মারিদ। চেহারায় তাদের হাজার খানেক প্রশ্ন। তবে যার থেকে উত্তর চায় সে একেবারেই নির্লিপ্ত। নির্বাক ভঙ্গিতে একের পর এক সুখ টান দিচ্ছে সিগারেটে। না আর দমে থাকতে পারল না তারা। সাদি এবার বলেই উঠল, এভাবেই হাত পা গুটিয়ে বসে থাকবি অর্ণ? কিছুই করবি না তুই? কি করার কথা বলছিস? সিগারেটে ঠোঁটে চেপে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল অর্ণ। মারিদ বিরক্ত হয়ে বলে, ওই বুড়ি মহিলা যে অন্যায় করলো, তুই কিছুই করবি না? বিবাহিত একটা মেয়েকে স্বামীর অনুমতি ব্যতীত কিভাবে পাঠিয়ে দিল অন্য কোথাও? আবার ওর মা কোথায় থাকে সেটাও বুড়ি মহিলা জানে না। মারিদের মুখের কথা টেনে নিয়ে সাদি হৈ হৈ করে বলে ওঠে, শুধু কি তাই, মেয়েটি জানে না পর্যন্ত যে সে বিবাহিত? তাকে এটা জানানো উচিত ছিল না? তুই কোনো কিছু বলছিস না? অর্ণ বিরক্ত বোধ করলো। চাপা চোয়ালে বরফের মতো ঠান্ডা গলায় শুধালো, কেন শুধু শুধু বাজে বকছিস ইয়ার? মেয়েটি সেই বেটা যথেষ্ট নয়। মেয়েটি তোর স্ত্রী অর্ণ। তুই এত নির্লিপ্ত কিভাবে হয়ে গেছিস? মানছি তুই এমনই, কিন্তু এটা নিয়ে একটু সিরিয়াসও হলেও পারতি। মেইন টপিক ছিল মেয়েটিকে সেভ করা ওখান থেকে, আর তার জন্যই বিয়েটা করা।
যেহেতু মেয়েটি সেভ আছে, তাহলে শুধু শুধু কেন মাথা খাচ্ছিস? এই বিয়ের কোনো ভ্যালুই নেই আমার কাছে। মেয়েটা না জেনে ভালোই হয়েছে, নিজের মতো কাটাতে পারবে। আজকের পর থেকে এই টপিকটা একেবারেই বন্ধ। মিশন নিয়ে প্ল্যানিং কত দূর সেটা বল। সব রেডি? হ্যাঁ, 8 জন করে দল তৈরি করেছি, এখন শুধু মিশনে নামার পালা। মারিদ মুখশ্রীতে আফসোস ঢেলে বলে, কত শখ করে তোদের জন্য বাসর ঘর সাজালাম, এত বছর বাঁচিয়ে রাখা বিড়ালটা মারবি বলে টাকাটাই জলে গেল আমার। এখন কি হবে? কে ঘুমাবে সেই ফুল সরানো খাটে? অন্য সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল আকাশে। ভ্রু বাঁকিয়ে বলল, বাসর ঘর সাজিয়েছিলি নাকি? সমস্যা নাই, চল তোদের নিয়েই ঘুমাই। না, খবরদার কাছে আসবি না তুই। তোর মাইন্ড এত খারাপ, এই জন্যই এতদিনে বুঝলাম। এই জন্যই মেয়েদেরকে পছন্দ করিস না, তাদের কাছে ঘেঁষতে দিস না। তার মানে আসল প্রবলেম গোড়ায়, তোর ছেলেদের পছন্দ। কে তুই? গে তুই? অর্ণ সিগারেট শেষ টান দিয়ে বাকি অংশটুকু বুটের তলায় পিষে ফেললো। শক্ত চোয়াল পিষে চিবিয়ে চিবিয়ে বলল, রুমে চল, দেখাই আমি কি। আর্তনাদ করে ওঠে মারিদ। খবরদার অর্ণব, কাছে আসবি না তুই। কেন? চেক করে দেখবি না? সর দূরে শালা। অর্ণ শাদির কোল থেকে লাথি মেরে ফেলে দিল মারিদকে। দাঁতে দাঁত চেপে বলল, এমন জায়গায় মারবো না শালা, জীবনে বউকে সুখী করতে পারবি না।